জাতির ইতিহাসে একটি দিন ৫ আগস্ট। ছাত্র গণ অভ্যুত্থানের মুখে টানা ১৫ বছরের এক ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর দিন। দীর্ঘ শাসনকালে গুম, খুন, নির্যাতন, বাক স্বাধীনতা হরণ শেষে ২৪শে জুলাই আগস্টে গণতান্ত্রিক আন্দোলনে হাজারো প্রাণের বিনিময়ে মিলেছিল দেশবাসীর মুক্তি। গণমানুষের ত্যাগ, দ্রোহ আর চূড়ান্ত অর্জনের সেই দিনগুলোর কথা জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বাঙালি জাতির স্মরণীয় একটি দিন ৫ আগস্ট। টানা ১৫ বছর স্বৈরশাসনের পর পরাজিত হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কোটা আন্দোলনের জেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে ভারতে পালিয়ে যান তিনি। এর মাধ্যমে প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে মুক্তি পায়। সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা ছিল ২০২৪ সালের ৫ই আগস্ট। এর আগে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পুরো জুলাই মাস জুড়ে চলে এই আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মূলত ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন, কিন্তু ৩ ও ৪ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি প্রদর্শনের নামে চালানো হামলায় দুদিনে ৯৩ জন ও ৬৬ জন নিহত হওয়ায় শিক্ষার্থীরা কর্মসূচির সময় এগিয়ে এনে ৫ আগস্ট নির্ধারণ করেন। আগামীকাল ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অবশেষে আসে সেই ঐতিহাসিক ৫ আগস্ট। ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকার ও শহরতলি থেকে লাখ লাখ মানুষ রাজধানীর শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন। ঢাকার বাইরে থেকেও হাজার হাজার মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানীতে আসার চেষ্টা করেন। পরিস্থিতি তখন ছিল চরম উত্তেজনাপূর্ণ আর অস্থির। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হাজার হাজার মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কোনো কিছুই তাদের থামাতে পারেনি। তারা যে কোনো নিরাপত্তা ব্যবস্থাকে পদদলিত করে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের দিকে অগ্রসর হতে থাকে। শেষ পর্যন্ত শেখ হাসিনা উপলব্ধি করেন এটাই তার বাংলাদেশের মাটিতে শেষ মুহূর্ত, তাকে বিদায় নিতেই হবে। ৫ আগস্ট কড়াকড়ি কারফিউ উপেক্ষা করে মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকার অভিমুখে পদযাত্রা করেন। দেশ জুড়ে বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসেন। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করার পর জনতার উল্লাসে চারদিক মুখরিত হয়ে ওঠে। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি। সেই মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের কথিত রাজনৈতিক দুর্গ এক মুহূর্তেই ভেঙে যায়। রাজধানীর রাজপথ দখলে নেয় লাখো লাখো মানুষ। তাদের মধ্যে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার বাসভবন গণভবনে প্রবেশ করে বিজয় উদযাপন করে। ৫ আগস্ট বাংলাদেশের জনগণের জন্য একদিকে যেমন বিজয়ের দিন, তেমনি এটি একটি মর্মান্তিক দিন হিসেবেও পরিগণিত। কারণ এদিন আওয়ামী লীগ সরকারের পতনের পরেও পুলিশের বর্বর হামলায় অনেক মানুষ প্রাণ হারান। আন্দোলনের শেষ মুহূর্তেই ৫ই আগস্ট আশুলিয়া ছাত্র জনতার আন্দোলনে মানারাত ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র আনহাফ হাবির আশরাফুল্লাহ সহ ৪৬ জনকে গুলি করে হত্যা করা হয়। পরে আশুলিয়া থানায় কয়েকজন এসআই লাশ পুড়িয়ে ফেলে। এদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান এবং পরে একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করেন। শেখ হাসিনা তার দীর্ঘ শাসন আমলে অহংকার করে বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কিন্তু জনগণের প্রচণ্ড ঘৃণা আর চাপের মুখে তাকে অসংখ্য মানুষের হত্যার দায় নিয়ে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সারা দেশে গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, এই মুহূর্তে মহাখালী থেকে সরাসরি বক্তব্য দিচ্ছেন আব্দুল আল তাহের। চলে যাচ্ছে সেখানে। কি বলে যে আমরা ওয়াদা করব, ক্ষমতা গেলে এগুলা করব। ঈমান এত মজবুত, মনে হয় যেন ওনারা কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন নাই। আমাদের যারা এমপি মন্ত্রী হন, আমিও কয়েকদিনের জন্য এমপি ছিলাম, আমাদের একটা শপথ পড়তে হয়, সেটা হচ্ছে রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে আমি নিরপেক্ষভাবে কাজ করব। এই শপথ হাসিনা নিয়েছিল, হাসিনার এমপিরা নিয়েছিল। তো তারা কি রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে কাজ করছে? কি করছে?
তার পুরা বিপরীত করছে। আপনারা বোঝেন, ব্যাখ্যা করতে চাই না রোদ। তারপরে এরশাদ সাহেব ছিল, একই শপথ পড়ছে, কাজ ঠিক মতো করছে। এরপরে যারা বলছেন এখন ওয়াদা রাখবেন, তারাও তো ক্ষমতায় ছিল, কি বলেন ছিল না? ছিল। তো সেখানে ওনারা তো বলছেন দুর্নীতি করবেন না, রাগ বিরাগের উপর উঠে করবেন, সেটা কি করছিল? তো ইতিহাস তো বেশি ভালো না, ওয়াদা রাখার ইতিহাস তো বেশি ভালো না, খারাপ। সুতরাং জনগণ এটাকে এইভাবে বিশ্বাস করবে যে আইনের প্রয়োজন নেই। আপনারা একেবারে ওয়াদাটা করছেন, অক্ষর অক্ষরে পালন করবেন, আগামীতে আর কোনো ওয়াদা ভঙ্গ করবেন না। যদি তাই হয় তাহলে এখন দেখান, এখনো তো আপনারা আসেন না, নাই তো আপনারা যে বাজারে বাজারে অসুবিধা হইতেছে, আপনারা তো বলেন যে আপনারা এগুলো পছন্দ করেন না, তো তাহলে হইতেছে কেমনি? তাহলে বোঝা যায় মুখ মে শেখ ফরিদ, বগল মে ইট। এই জন্য জনগণ এই যে ওয়াদাকে, আপনাদের ওয়াদাকে বিশ্বাস করেন না। আমরা সংস্কার করছি, আপনারা বলছেন মানবেন, মানেন, তাহলে এটাকে আইনি নিয়মে পরিণত করতে অসুবিধাটা কি? তাহলে যেহেতু অসুবিধা, বাহ্যিকভাবে তো আমরা কোনো অসুবিধা কেন, আমি একটা জিনিস মানছি এবং এটাকে আইনগতভাবে এটাকে মানে শক্তি দেওয়া, তো আবার আইনের দিকে যাতে অসুবিধাটা বলেন। আমি যে আমাদের ঐক্যমত্যের মিটিং হচ্ছে, সেখানে বলছি যে আইনি দিক থেকে এটা করতে কি কি অসুবিধা আপনি বলেন, আমি সেটার জবাব দেব। আর আপনারা বুঝেন না, তো আসেন আমরা বিতর্ক করি, শহরের উদ্যানে গিয়ে বিতর্ক করি, বাইতুল মোকাররমের সামনে গিয়ে বিতর্ক করি, প্রেস ক্লাবের সামনে গিয়ে বিতর্ক করি। আসেন, যদি আপনারা আসেন তাহলে বুঝবো আপনার মনের কথা মুখের কথার মিল আছে। আর যদি না আসেন, জনগণ যা বুঝায় এটা বুঝে যাবে। কি আপনারা বুঝবেন না বুঝেন না? বুঝতেছেন। সংস্কার তারা মানে না, তারা বলছে যারা ক্ষমতা যাবে তারা গিয়ে করবে। তো তাহলে এই সরকার কি করা হইল না? হইল না, এরা করা হইল না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা ভালো মানুষ জানি, আমরা বলছি যে আপনি সংস্কার আপনি করবেন বলছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন। যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটিকে ঘিরে ইতিমধ্যেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সকাল থেকেই চলছে কাজ। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং ঘোষণাপত্রের পাঠের ব্যবস্থা। বেলা 11টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গীত পরিবেশনা। সন্ধ্যা 7:30টায় থাকবে বিশেষ ড্রোন শো এবং রাত 8টায় থাকবে ব্যান্ড দলের পরিবেশনা। এদিকে এই সময়ে জনসমাগমের কারণে জাতীয় সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়া এভিনিউয়ে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপি। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছি তার সাথে। অপু, জুলাই ঘোষণাপত্র নিয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের।
ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে আসলে যারা মানে আহত হয়েছিলেন এবং যারা নিহত হয়েছিলেন সেই সব বিপ্লবীদের আজকে মানে বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন, এবং এই আয়োজনের মধ্যে কিন্তু মানব মিয়া এভিনিউতে কিন্তু বিশেষ বর্ণাঢ্য আয়োজনের একটা ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে ঠিক বিকাল 5টা নাগাদ মানে রাষ্ট্রীয় যে টেলিভিশন রয়েছে বিটিভির মাধ্যমে এই জুলাই যোদ্ধাদের যে বিপ্লবী যে সনদ, সেই সনদটি আসলে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তিনি গোটা দেশবাসীকে জানাবেন, এবং সারা দেশে এই আবহাওয়া আসলে বিরাজ করছে। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে মানিক মিয়া এভিনিউর সামনে যে বিপ্লবীদের যারা গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যারা নিরন্তর চেষ্টা করে গেছেন সেই সব জন্য যে স্বীকৃতিপত্র, সেই স্বীকৃতিপত্র আসলে পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বিকেল 5টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে জুলাই যে শহীদ পরিবার এবং আহতরা, এবং এদিকে যে শরীর পচনের দিনে যে উদযাপন, সেটি উদযাপনে কিন্তু শুধু মানিক মিয়া এভিনিউ না, রাজধানী না, সারা দেশে কিন্তু এরকম একটি আবহাওয়া বিরাজ করছে। এবং রাজধানী মানিক মিয়া এভিনিউতে যে কর্মযোগ্য হাতে নিয়েছে সেটি কিন্তু তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এবং 36 জুলাই উদযাপন শীর্ষক যে অনুষ্ঠানটি শুরু হবে সেটা বেলা 11টা পর্যন্ত মানে চলবে, এবং 11টার সময় আসলে শুরু হওয়ার কথা রয়েছে। এবং একটি কথা জানিয়ে রাখি যে শুরুতে কিন্তু বিভিন্ন ইসলামী শিল্পী গোষ্ঠীর গান পরিবেশনের মধ্য দিয়ে এটি আনুষ্ঠানিকতা শুরু হবে, এবং বেলা 2:25 দিকে উদযাপন করা হবে ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ, কিভাবে আসলে দেশ ত্যাগ করেছিলেন সেই সময়কার তৎকালীন সরকার, যারা দীর্ঘ 16 বছর ধরে শোষণ বঞ্চনার মধ্য দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার থেকে শুরু করে সব দিক থেকে একদম রুদ্ধ করে রেখেছিল। সেই বিষয়টি নিয়ে আসলে সেখানে মানে আলোচনা হবে, এবং সবার মধ্যে একটা বিষয় আসলে বিরাজ করছে যে যেভাবে দেশ মানে দেশকে আসলে সাজাতে চায়, এবং বিশ্ব দরবারে আজকের এই বছরের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির মধ্য দিয়ে বিশ্ব দরবারে নতুন একটি ইতিহাস গড়বে বাংলাদেশ। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অপু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের জন্য নির্ধারিত স্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রথমে জেলা প্রশাসক ইশরাত ফারজানা পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, সদর উপজেলা প্রশাসন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, এলজিইডি ডক্টর সহ জেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী যোদ্ধাদের জন্য দোয়া করা হয়। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঘাটাইলে শহীদ সাদিকের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও মোনাজাত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। সকাল 7টায় ঘাটাইল উপজেলা সাগরদিঘি ইউনিয়ন করিমগঞ্জ শহীদ সাদিকের কবরে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই সময় ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার বাহাউদ্দিন সারোয়ার রিজভী সহ পরিবারবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর বাউফলে জুলাই আগস্টে নিহত নবীন তালুকদারের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাউফল উপজেলা প্রশাসন। সকাল 9টায় 36 জুলাই দিবসটি উপলক্ষে এই শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। শ্রদ্ধা নিবেদনের সময় ইউএনও নিহত নবীন তালুকদারের বাড়ি যাওয়ার সড়কটি শহীদ নবীন তালুকদার নামে করা হবে বলে ঘোষণা দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দাপ্তরিক কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের ব্যক্তিবর্গ। দর্শক, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গণমিছিল শুরু করেছে ইসলামী ছাত্র শিবির। সেখানে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, ছাত্র শিবিরের গণমিছিল ছিল, কেমন পরিস্থিতি দেখছেন আপনি, জানাবেন আমাকে। মারিয়া, আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গত বছরের 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়, সেটির আসলে গণমিছিলে থেকে শুরু হয়। সেটির জন্য আসলে গণমিছিলের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সেই মিছিলটি কিন্তু শহীদ মিনার থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বর হয়ে আবারও সেই
টিএসসি হয়ে সেটি এখন শাহবাগে অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা বিভিন্ন প্লাকার্ড এবং বাংলাদেশের পতাকা সহ এই মিছিলে অংশগ্রহণ করছে এবং ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় কমিটির যে নেতৃবৃন্দরা রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে বলছেন যে পতিত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন সহ এরকম নানামুখী স্লোগান দিচ্ছেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে এই যে ইসলামী ছাত্র শিবিরের মিছিল রয়েছেন এটি আসলে কিসের জন্য মিছিল, এটি সম্পর্কে একটু। আজ হচ্ছে 5 আগস্ট 2024 সালে 5 আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছিল, যার 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আজকে আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে এই র্যালি, বিজয় র্যালি আমরা করতেছি শাহবাগে। এটা হচ্ছে আজকে তো জুলাই সনদ ঘোষণা দেবে, এখান থেকে আমাদের দিক নির্দেশনা আসবে, আমাদের নেতারা তারা হচ্ছে দিক নির্দেশনা দেবে এখান থেকে। মারিয়া, আপনি শুনছিলেন আমি শাহবাগ এলাকায় রয়েছি, তারা হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে এই মিছিলের আয়োজন করছে। খুবই স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলটি শুরু হয় এবং শাহবাগে এখন অবস্থান করছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা পরবর্তীতে আসলে দিক নির্দেশনা দিবেন এবং তারা গণমাধ্যমে কথা বলবেন। মারিয়া, এই ছিল আমার কাছ থেকে শাহবাগ থেকে সর্বশেষ আপডেট। মারিয়া। জি শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিমুল। এবারে অন্যান্য খবর। টাঙ্গাইল, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর সহ 6 জেলার 17 যুবকের খোঁজ নেই 4 মাস ধরে। দালালের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হয় তারা। ধার দেনা করে লাখ লাখ টাকা মানব পাচার চক্রের হাতে তুলে দিয়ে এখন পরিবার নেমে এসেছে হতাশা। আদরের সন্তানদের ফিরে পেতে স্বজনরা ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, তবুও কোনো খোঁজই মিলছে না। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি গ্রামের নিখোঁজ রাব্বি কাজীর মা আনোয়ারা বেগম ও শরীয়তপুরের তাসলিমা বেগম স্বামী ছোটন ব্যাপারীর খোঁজে 5 বছরের মেয়েকে নিয়ে মাদারীপুরে এসেছেন। 4 মাস ধরে কোনো খোঁজ খবর নাই, কোনো কথাবার্তা কোনো কিছু নাই। এই যে গোয়েম দেওয়ার পর আর কোনো খোঁজ খবর পাইনি। আমার হাজবেন্ড একমাত্র কামাই করতো, ওনার কামাইতে আমাদের সংসার চলতো, কিন্তু এখন আমার হাজবেন্ডের কোনো খোঁজ খবর নাই। এখন আমরা কি করে থাকবো আর আমার মেয়েটাকে নিয়ে আমি কিভাবে বাঁচবো? একইভাবে দালালের খপ্পরে পড়ে নেত্রকোনা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ সহ 6 জেলার মিলন, আসাদ সর্দার, রাকিব খান, দিন ইসলাম, হৃদয় ব্যাপারী সহ 17 যুবক গত 26 মার্চ লিবিয়া হয়ে গ্রিসের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। এরপর আর কোনো খোঁজ পাচ্ছে না পরিবারগুলো। বিড়া বাড়ি বেচে আজকে নিঃস্ব হয়ে গেছি। 26 মার্চ ওই থেকে এই পর্যন্ত আমার ছেলের কোনো সন্ধান আমি পাইতেছি না। আমার বড় ভাই লিবিয়া তুবরুক থেকে আর কি শুনছি যে গ্রিসের গেম দিচ্ছে। আমার ভাই লাস্ট কথা বলছে 26 মার্চ সন্ধ্যা 6টার দিকে কথা বলছে। স্বজনদের অভিযোগ, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য মাদারীপুরের শিবচরের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের উজ্জ্বল আকন্দের ছেলে রাজীব আকন্দ প্রলোভন দেখিয়ে প্রত্যেকের পরিবার থেকে হাতিয়ে নেয় 5 থেকে 12 লাখ টাকা। পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় রাজীব। নিখোঁজদের ফেরত পেতে ও দালালদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারগুলো। যে দালালের কাছে দিছি আমিনুল দালাল এবং রাজীব, এরা আমাদের কোনো যোগাযোগ রাখে নাই। তাই আমরা উজ্জ্বল আকনের ছেলে রাজীব আকন, যিনি মূলতা, এবং সহযোগী হারুন মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। যদি আমাদের থানায় তারা কোনো অভিযোগ দেন, কারো বিরুদ্ধে অভিযোগ দেন, অবশ্যই আমরা সেটি আইনানুগ পন্থায় ব্যবস্থা নিব। এবং আপনারা জানেন মানব পাচার আইনে আমাদের ইতিমধ্যে অনেক মামলা রুজু হয়েছে, সেই মামলাগুলো তদন্তের শেষে আমরা চার্জশিট দিয়েছি এবং এ ধরনের অপরাধের বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। এ ব্যাপারে জানতে প্রধান অভিযুক্ত রাজীব আকন্দের সাথে যোগাযোগ করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে রাজীব বর্তমানে লিবিয়ায় অবস্থান করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মাদারীপুরের পানিতে ডুবে নিখোঁজের 2 দিন পর 3 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের মাথাভাঙ্গা এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুলাইমান সর্দার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরিজাকান্দি গ্রামের সুমন সর্দারের ছেলে। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জামান জানান,
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। এতে কোনো খোঁজ না পাওয়া যায়নি শিশুটির। আধুনিক যন্ত্রপাতি না থাকা ও পানিতে স্রোত থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হয়। চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের রোধে জনসচেতনতামূলক মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে সিটি কর্পোরেশনে। সোমবার আগ্রাবাদে এই কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় নগরবাসীর সহযোগিতা কামনা করে মেয়র আরও জানান, ওয়ার্ড ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব বন্টন করা হয়েছে এবং জনগণের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেশনের কর্মকর্তারা, সাবেক কাউন্সিলর ও বিশিষ্টজনেরা। এলাকাকে আমরা চিহ্নিত করেছি, কাজে এইভাবে চিহ্নিত করে কিন্তু আমাদের কাজ চলছে, আমাদের গণসচেতনতা প্রোগ্রাম চলছে। আমাদের 41 ওয়ার্ডে 41টি যানবাহনের মাধ্যমে, রিক্সা, প্যাডেল রিক্সার মাধ্যমে আমরা গণসচেতনতা বৃদ্ধি করছি। আমরা বিভিন্নভাবে ক্যাম্পেইনিং করছি। চট্টগ্রাম কাস্টমস হাউস চত্বরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বলেন, 1971 সালের পর বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, তবে জুলাই চেতনা আমাদের আবার নতুন সুযোগ এনে দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার। তিনি আরও বলেন, পরিবার থেকে গণতান্ত্রিক চর্চা শুরু করতে হবে, সততা ও ন্যায়ের পথে চললেই অর্জন সম্ভব। আয়োজক ছিল চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। সভায় সভাপতিত্ব করেন SM সাইফুল আলম, সঞ্চালনায় ছিলেন জামাল উদ্দিন বাবলু। দিনাজপুরের পার্বতীপুরে দীর্ঘদিন যাবৎ শিক্ষা বোর্ডের সাথে জালিয়াতি করে আসছিল ভবানীপুর ডিগ্রি কলেজের শিক্ষক মনিরুজ্জামান। কলেজের লাইব্রেরি লেকচারার হলেও বিগত কয়েক বছর ধরে নিজেকে ICT শিক্ষক পরিচয়ে বোর্ড থেকে HSC পরীক্ষার খাতা নিয়ে আসছিলেন তিনি। এই ঘটনায় মাইটিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পরে জালিয়াতির মাধ্যমে অভিযুক্ত শিক্ষক মনিরুজ্জামানের নেয়া সকল খাতা ফেরত নেওয়া হয়। সেই সাথে পরীক্ষা সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে মনিরুজ্জামানকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি আগামী 7 কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যশোরের খাজুরা বাজারের মাদক সহ আটক 2 ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে 15 দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার খাজুরা বাজারের শিবের মোড়ে খাজুরা পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার। মাদক নির্মূলের এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন। জমকাল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো হাদি ল্যান্ডস ডেভেলপমেন্টস লিমিটেডের 3 দিন ব্যাপী ফল উৎসবের। প্রথমবারের মতো প্রাণবন্তভাবে আয়োজন করা হলো এই মৌসুমী ফল উৎসবের। 3 দিন ব্যাপী এই উৎসব আগত গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর রাশেদ হাদি এবং চেয়ারম্যান ডাক্তার বিনাথ বক্স এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক হোসেন দেওয়ান, প্রজেক্ট ডাইরেক্টর নাজিমউদ্দিন মিয়া, মার্কেটিং এবং মিডিয়া কমিউনিকেশন ডাইরেক্টর মারুফ আহমেদ সহ বিশিষ্টজনেরা। গর্বিত প্লট ওনার আলহামদুলিল্লাহ, এই হাদি গ্রুপের হাদি সিটি একটি আধুনিক সুপরিকল্পিত আবাসিক প্রকল্প, যা ঢাকার মধ্যে অত্যন্ত সুন্দর। আমরা আমানত হিসেবে গ্রহণ করছি এবং এর দায়ভার সম্পূর্ণ আমার কাছে আমি নিজে রাখছি। আমরা একটা অঙ্গীকার করি যে আমাদের প্রজেক্টে যতগুলো প্লট আছে এর একটি বেশি প্লট আমরা বিক্রি করব না। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের
পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে আলোচনা সভা ও আনন্দ র্যালি করেছে বিএনপি। সোমবার ইগল চত্বরে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনের সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম। মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের সঞ্চালনায় এই আলোচনা সভা ও আনন্দ র্যালিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ। বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান থেকে শুরু করে আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতৃত্বের মধ্যে ঘোষণা দিয়েছে আমরা বর্তমান সরকারকে এইভাবে সব ধরনের সহযোগিতা করব এবং যে কোনো ষড়যন্ত্রই হোক এটা আমরা রুখে দিতে পারবো। 2024-25 অর্থ বছরে স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিভনেস প্রজেক্ট SACP এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ গ্রামে কৃষক সোলাইমানের বাড়িতে অনুষ্ঠিত মাঠ দিবসে চরফ্যাশন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ডক্টর শামীম আহমেদ ও রিজানুল প্রজেক্ট অফিসার কৃষিবিদ রিফাত শিকদার। এদিকে সড়কের শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর অভিযানে সোমবার রাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে চরফ্যাশন টিভি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বেশ কিছু লাইসেন্সবিহীন মোটরসাইকেল মালিককে জরিমানা করা হয়েছে। পত্র নাই, ফিটনেস নাই, ড্রাইভিংনেস নাই, সেই সমস্ত গাড়ি আটক করি এবং পাশাপাশি বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রো এবং যেগুলো আমাদের সন্দেহভাজন যে সমস্ত যানগুলো আছে তাদের ওই যে ডালা খুলে বা ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাদের বডি চেকিং করা হয়। এবং আজকে এই সেরকমই একটা চেকপোস্ট হয়েছে আমাদের নৌবাহিনী, কোস্টগার্ড, থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে।